স্যার পড়ছি তো স্যার, এখন আরো পড়তে হবে স্যার। পড়াশোনায় মন বসতেছে? স্যার চেষ্টা করতেছি স্যার। এখন তো খুব দ্রুত স্পিরিটে পড়তে হবে, এখন এভাবে পড়লে হবে না, বুঝছি স্যার। মনোযোগ দিয়ে পড়তে হবে। কি করবো স্যার, বাচ্চা কাচ্চা নিয়ে হ্যাঁ, এখন আমাদের ওই যে আমরা কি পড়তেছিলাম, আমরা তামাদি আইন পড়ছিলাম না? হ্যাঁ স্যার, তামাদি আইন। তামাদি আইনের কত ধারা পর্যন্ত পড়িয়েছি? তামাদি আইনের ধারা 5। হ্যাঁ, তো ধারা 5-এ কি রয়েছে? ধারা 5 তামাদি বিশেষ ক্ষেত্রে মেয়াদ বৃদ্ধিকরণ স্যার। শুধু বৃদ্ধি করা নয়, বিলম্ব মৌকুফ। তামাদি আইনের 5 ধারাটা বিলম্ব কিন্তু বলা মৌকুফ। হয় বিলম্ব মৌকুফের বিলম্ব ধারা, মৌকুফ কন্ডোনেশন অফ ডিলে। দিলে তাহলে তামাদি আইনের মামলা আপিল দরখাস্তের তামাদি বিষয়ে কত থেকে কত ধারা পর্যন্ত ব্যবস্থা নেওয়া যায়? তামাদির বিষয়ে ব্যবস্থা নেওয়া যাবে 3 থেকে 11 ধারা। 11 ধারা। মামলা আপিল দরখাস্তের বিষয়ে তামাদির বিধান প্রযোজ্য হবে 3 থেকে 11 ধারা। বলা হয়েছে যে 11 ধারা। নির্দিষ্ট মেয়াদের শেষে যদি মামলা আপিল দরখাস্ত দায়ের করা হয়, তাহলে আপত্তি না দিলেও খারিজ, আপত্তি দিলেও খারিজ, না দিলেও খারিজ, কেননা মেয়াদ শেষে মামলা আপিল দরখাস্ত দায়ের করা হয়েছে। তবে এই হ্যাঁ যে স্যার। মামলা আপিল দরখাস্তের আবেদন খারিজ হবে, এই খারিজের বিধানাবলী 4 থেকে 25 ধারার সাপেক্ষে প্রয়োগ করিতে হবে, এটা আমরা মাথায় রাখবো। ধারা 3 আচ্ছা দ্বারা স্যার। মামলা আপিল দরখাস্তের আবেদন মেয়াদ শেষে দাখিল করলে আদালত খারিজ করে দিবেন। তো বিধানটা কোথায় রয়েছে? 4 থেকে 25 ধারা অনুযায়ী। 25 ধারা। এর জন্যই আমরা 4 থেকে 25 ধারা পর্যন্ত দেখব যে আমাদের কি কি বিধান রয়েছে। মামলা তামাদি হয়ে গেলে আদালত কি প্রক্রিয়ায় খারিজ করবেন অথবা খারিজ না করবেন। আমরা বলেছি তামাদির মেয়াদ উত্তীর্ণ হওয়ার দিন আদালত বন্ধ থাকলে সেই ক্ষেত্রে বিধান কয়টি? 2টি। বন্ধের দিন, খোলার দিন। খোলার বন্ধের দিন, খোলার দিন এই সম্পর্কিত তামাদি আইনের ধারা কত? 4 ধারা। এরপরে বলেছি বিলম্ব মওকুফ করেও কি করা যাবে? তামাদি মওকুফ করা যায়, এই সম্পর্কিত ধারা কত? 5। ধারা 5 বিষয়বস্তু 5। ধারা 5 বিষয়বস্তু কত? 5। তবে 5 ধারার বিধান মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আপিল, রিভিউ, রিভিশন, অনুমতির দরখাস্ত, অন্যান্য দরখাস্ত ক্ষেত্রে প্রয়োগ হবে। বিলম্ব মওকুফের যে তামাদি আইনের বিধান, সেটা কি মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে? না, মূল মামলার ক্ষেত্রে না প্রযোজ্য স্যার। হবে না। বিশেষ মামলা কিরকম? আপিল, রিভিউ, রিভিশন, অনুমতির দরখাস্ত, অন্যান্য দরখাস্তের ক্ষেত্রে কার্যকর হবে। আচ্ছা। এবং বিলম্ব মওকুফের জন্য আদালতে কি প্রদর্শন করিতে হয়? এই রকম প্রশ্ন করলে আমরা বলবো যথেষ্ট কারণ দেখাতে হয়, সাফিসিয়েন্ট কজ। এবং বিলম্ব মওকুফের জন্য আর কি করতে হয়? প্রতিদিনের বিলম্বের জন্য কারণ ব্যাখ্যা করিতে হয়। এবং 5 ধারার বিলম্বের প্রতিদিনের ব্যাখ্যায় আদালত সন্তুষ্ট হতে হবে। এই যে আদালত বিলম্ব মওকুফ করবেন, আদালত কখন বিলম্ব মওকুফ করবেন? আদালত যখন সন্তুষ্ট হবেন। যথেষ্ট কারণের ব্যাখ্যায় যখন আদালত সন্তুষ্ট হবেন, তখন আদালত কি করবেন? বিলম্ব মওকুফ করবে। কোন মামলার ক্ষেত্রে? মূল মামলার ক্ষেত্রে কি বিলম্ব মওকুফ করা যায়? না, মূল না মামলা স্যার। বা সুট দায়েরের ক্ষেত্রে 5 ধারার বিধান প্রয়োগ করা যায় না। যায় না। আমরা বলছি বিশেষ মামলার ক্ষেত্রে। বিশেষ মামলা কি? এই যে বলেছি আপিল, রিভিউ, রিভিশন, আপনি অনুমতির রিভিউ দরখাস্ত, রিভিশন অন্যান্য দরখাস্ত, এটা মুখস্থ অন্যান্য করে নিতে দেওয়া হবে। থাকবে। হ্যাঁ। আচ্ছা স্যার। এবং দেওয়ানি মূল মোকদ্দমা বলতে কি কি মামলাকে বোঝায় বলো তো দেখি? আমি তো পড়িয়েছিলাম। দেওয়ানি মূল মোকদ্দমা বলতে কি কি মামলা বোঝায়? রহিমা বলো। সত্য ঘোষণার মোকদ্দমা, তারপরে হচ্ছে স্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমা,
এরপরে হচ্ছে অগ্রকয়ের মোকদ্দমা, না না, অগ্রকয়ের মোকদ্দমা নাই, সুনির্দিষ্ট কার্য এ, সম্পাদনের সিকিম মোকদ্দমা। নিবে, হ্যাঁ। সুনির্দিষ্ট কার্য সম্পাদন মোকদ্দমা। জি হ্যাঁ, স্যার। এরকম প্রশ্ন আসতে পারে। দেওয়ানি মূল মোকদ্দমা বলতে কোন মামলাকে বোঝায়, এই যে এরকম 4টা নামের মধ্যে তোমার ওইটার নামও দিয়ে দিল। তুমি এখন যেটা বললা অগ্রকয়ের মোকদ্দমা, এটা মূল দেওয়ানি মামলা নয়, এটা স্থানী মোকদ্দমা বলে। জি স্যার, বুঝছি স্যার। তো এরকম একটা প্রশ্ন দিয়ে দিল দেওয়ানি মূল মোকদ্দমা বলতে কোন কোন মোকদ্দমাকে বোঝায়, তখন আমাদের উত্তর হবে এই যে 3-4টা নাম একটা বললাম, বিষয় না। এর মধ্যে একটা হবে। বুঝছি স্যার। কন্ডোনেশন অফ ডিলে আদালতের কি ধরনের ক্ষমতা বলো? আদালতের ইচ্ছাধীন ক্ষমতা। বিশেষ ইচ্ছাধীন, ক্ষমতা। না না, বিশেষ ক্ষমতা নয়। এইটা ইচ্ছাধীন একদম ক্ষমতা। প্রপারলি বুঝবা। আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা, ইচ্ছাধীন ক্ষমতা, ইংরেজিতে বললে ডিসক্রিশনারি পাওয়ার অফ দ্য কোর্ট। স্বাধীন ক্ষমতা। স্বাধীন ইচ্ছা নাই, স্বাধীন আদালতের ইচ্ছাধীন। বিবেচনামূলক ক্ষমতা, কনসিডার। আদালত কনসিডার করতে পারেন, নাও করতে পারেন। বিবেচনামূলক ক্ষমতা। আদালত বিলম্ব মওকুফের আবেদন গ্রহণ করতে বাধ্য নহেন। আদালত কি বাধ্য? না না স্যার। স্যার। আদালত বাধ্য নয়। আদালত কিভাবে দিতে পারেন? আদালত স্বেচ্ছাধীন ক্ষমতা বলে সাপেক্ষে স্যার। সন্তুষ্ট হলে, আদালত যথেষ্ট কারণের ব্যাখ্যায় সন্তুষ্ট হইলেই বিলম্ব মৌকুফের আবেদন কি করিতে পারেন? মঞ্জুর করিতে পারেন। মঞ্জুর পারেন। তাহলে এই যে বিলম্ব মৌকুফের আবেদন আদালতের কিসের উপর নির্ভরশীল? সন্তুষ্টি। সন্তুষ্টি, সন্তুষ্টির উপর স্যাটিসফ্যাকশন অফ দ্য কোর্ট, এক্সপ্লেনেশন অফ দ্য কি সাফিসিয়েন্ট কজ। আজকে আমরা পড়বো, হ্যাঁ, আদালতের সন্তুষ্টি। বিলম্ব মওকুফের বিধান কার্যকর করতে আদালতের সন্তুষ্টির উপর নির্ভর করিতে হয়। আদালত সন্তুষ্ট হইলেই বিলম্ব মওকুফের বিধান কি করতে পারেন? গ্রহণ করিতে পারেন। বিলম্ব মওকুফের হ্যাঁ স্যার। আবেদন গ্রহণ করিতে পারেন। আদালত এই ক্ষেত্রে বাধ্য নহে। এরপরের প্রশ্ন হইল, লিগ্যাল ডিসেবিলিটি যদি থাকে তাহলে কি আদালত তামাদি বিবেচনা করবেন? করবেন স্যার। লিগ্যাল ডিসেবিলিটি মানে কি? আইনগত অযোগ্যতা, বৈধ অপারগতা বা বৈধ অক্ষমতা। আমাদের প্রথম এখন লেখো ধারা 6। ধারা 6 হচ্ছে আইনগত অযোগ্যতা, ইংরেজিতে বলে লিগ্যাল ডিসেবিলিটি। আবার আরেক ভাষা প্রয়োগ করতে পারে বৈধ অপারগতা বা বৈধ অক্ষমতা। এখন প্রথম এমসিকিউ প্রশ্ন হইল যে তামাদি আইনের কোন বিধান বলে কোন বিচারপ্রার্থী ব্যক্তির আইনগত অযোগ্যতা দেখা দিলে বা আইনগত অযোগ্যতার উদ্ভব হইলে তামাদির ফলাফল কি? এইটা হইল প্রথম প্রশ্ন। যে আইনগত অযোগ্যতা বা বৈধ অপারগতা বা বৈধ অক্ষমতা বা লিগ্যাল ডিসেবিলিটির যদি উদ্ভব হয় তখন তামাদির ফলাফল কি? কে বলতে পারো? হচ্ছে স্যার, লিগ্যাল ডিসেবিলিটিটা যখন শেষ হবে তখন তো আমাদের মেয়াদ শুরু হবে। শেষ হোক, তাহলে তোমার প্রশ্নের মধ্যেই তো উত্তর রয়েছে। আমি বলছি আমরা পড়তেছি কিভাবে তামাদি গণনা করা হবে। আদালত আমাদের আমার মেয়াদ গণনা থেকে বাদ আমরা যাবে আর প্রথম কি। প্রশ্ন এইভাবে বুঝবো যে আইনগত অযোগ্যতা। যে 3 ধারায় বলেছে মেয়াদ শেষে প্রত্যেকটা মামলার দায়েরের একটা কি রয়েছে? মেয়াদ রয়েছে। তো মেয়াদ শেষে মামলা আপিল দরখাস্ত দাখিল করলে মোকদ্দমার ফলাফল কি বলো? মেয়াদ শেষ হলে মোকদ্দমা খারিজ। খারিজ, ডিসমিসাল অফ সুট। এরপরে জি বলছে স্যার। এই যে মোকদ্দমা খারিজের বিধান 3 ধারার বিধান 60 থেকে 25 ধারার বিধান সাপেক্ষে প্রয়োগ করিতে হইবে। তো আমরা পড়তেছি এখন ধারা কত? 6। তো সাইডে যদি 3 ধারা এটা বলেছিল, 60 ধারায় কি বলেছিল বলতো?
চার দ্বারা বলছে হচ্ছে বন্ধের যে দিন। এই যে তামাদি গণনার পদ্ধতির মধ্যে বলেছে আদালত বন্ধ থাকলে বন্ধের দিন খোলার দিন। জি স্যার। আর জুতো পড়তেছো না কেন? 5 ধারায় বলেছে যে মূল মোকদ্দমায় তামাদির মেয়াদ অনুসরণ শেষ দিবে। হয়ে গেলে বিলম্ব মওকুফ গ্রহণ করা হবে না, তবে আপিল রিভিউ রিভিশন অনুমতির দরখাস্ত অন্যান্য দরখাস্ত এই 5টি ক্ষেত্রে কি করা হবে? বিলম্ব মওকুফ গ্রহণ করা হবে। তবে এর জন্য কি করতে হবে? সাফিসিয়েন্ট যথেষ্ট কজ, যথেষ্ট দেখাতে কারণ হবে। দিতে হবে এবং আদালত এই যথেষ্ট কারণে কি হইতে হবে? সন্তুষ্ট হইতে সন্তুষ্ট হইতে হবে। এরপরে আসছে ধারা 6। ধারা 6 বলছে যে যদি তামাদি গণনা শুরু হওয়ার আগেই আগেই কিংবা পরে, পরে হইলে কি হবে, আগে হইলে কি হবে? তামাদি গণনা শুরু হওয়ার আগেই যদি আইনগত অযোগ্যতা লিগ্যাল ডিসেবিলিটি শুরু হয় তাহলে তামাদির ফলাফল কি হবে? এইটা তামাদি বাদ ফলাফল কি যাবে। হবে? আমরা বলছি যদি আমাদের আইনগত অযোগ্যতা শুরু হয় তাহলে তামাদি গণনা স্থগিত থাকিবে। এইটাই হলো প্রশ্নের উত্তর, যে যদি জি স্যার। আইনগত অযোগ্যতা, বৈধ অপারগতা, বৈধ অক্ষমতা কি হয়, শুরু হয়ে যায়, তামাদি গণনা শুরু হওয়ার আগেই যদি লিগ্যাল ডিসেবিলিটি শুরু হয়ে যায় তাহলে তামাদির ফলাফল কি হবে? তামাদি গণনা স্থগিত থাকিবে। ক্লিয়ার? ক্লিয়ার? এটা এইভাবে বুঝতে হবে যে তামাদি গণনা শুরু হওয়ার পূর্বেই যদি লিগ্যাল ডিসেবিলিটি শুরু হয় তাহলে তামাদি গণনা স্থগিত থাকিবে। এখন আমরা পড়ব কিভাবে স্থগিত থাকবে, কতদিন স্থগিত থাকিবে, কাদের স্থগিত থাকিবে। বুঝা গেলাম? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে জি এখন স্যার। আমরা এই মোটা দাগে 6 ধারার বক্তব্য হইল তামাদি গণনা কি থাকবে? লিগ্যাল ডিসেবিলিটি শুরু হইলে তামাদি গণনা কি হবে? স্টে হবে, স্থগিত থাকবে। ক্লিয়ার? জি স্যার। এখন আমরা বলবো লিগ্যাল ডিসেবিলিটি কাকে বলে। এটা আগে আমাদের সংজ্ঞাটা একটুখানি ধারণা নিব। কোনো কাজ করতে আইনগত যোগ্যতার অভাবকে বলা হয় আইনগত অযোগ্যতা, লিগ্যাল ডিসেবিলিটি। স্যার আবার বলেন স্যার। কোনো কাজ করতে আইনগত যোগ্যতার অভাবকে বলা হয় আইনগত অযোগ্যতা। আইনগত যোগ্যতার অভাবকে বলা হয় আইনগত অযোগ্যতা ইংরেজিতে বলে লিগ্যাল ডিসেবিলিটি। লিগ্যাল ডিসেবিলিটি। জি। এখন প্রশ্ন হইল এই যে লিগ্যাল ডিসেবিলিটির বিষয়বস্তু কয়টি? এটা এখানে কারেন্টে ঢুকো। আমরা এখন লেখো, প্রশ্ন লেখো যে লিগ্যাল ডিসেবিলিটি বা আইনগত অযোগ্যতার বিষয়বস্তু কয়টি? প্রশ্ন লিখো। আইনগত অযোগ্যতার বিষয়বস্তু কয়টি? উত্তর হবে লেখছি স্যার। উত্তর হবে 3টি। 3টি। হুম, লেখছি স্যার। লেখো 3টি কি কি? লেখছি স্যার। নাবালক, ইংরেজি হইল মাইনর। নাবালক ইংরেজিতে ব্র্যাকেটে লেখো মাইনর। হ্যাঁ, তাহলে মাইনর। নাবালক কে? মাইনর কে? 18 বছরের কম বা 18 বছর পূর্ণ হয় নাই যার বয়স তাকে কি বলে? নাবালক। নাবালক। 18 বছরের কম বা 18 বছর পূর্ণ হয় নাই এমন ব্যক্তিকে কি বলে? নাবালক বলে। নাবালক। ইংরেজিতে বলে মাইনর। তাহলে মাইনর। মাইনর থাকা একটি লিগ্যাল ডিসেবিলিটি, মাইনর থাকা ডিসেবিলিটি। আইনগত একটি অযোগ্যতা। 2, পাগল বা উন্মাদ বা ইনসেন্স। INSANC, ইনসেন্স। অর্থাৎ কোনো ব্যক্তি যদি পাগল হয় বা উন্মাদ হয়, অর্থাৎ তার সেন্স না থাকে, জ্ঞান না থাকে, এটার কি ব্যাখ্যা? যে প্রশ্ন বুঝে উত্তর দিতে পারে না তাকে বলে পাগল। পাগল কাকে বলে?
যে প্রশ্ন বুঝে উত্তর দিতে পারে না তাকে কি বুঝে বলে? দিতে পারে না। পাগল। হুম, তাইলে পাগলও এক ধরনের আইনগত অযোগ্যতা, ইনোসেন্স এক জি। ধরনের আইনগত অযোগ্যতা, অযোগ্যতা। লিগ্যাল ডিসেবিলিটি। এরপরে ৩ নাম্বার হচ্ছে জড়বুদ্ধি বা নির্বুধ সম্পন্ন ব্যক্তি, ইডিয়ট। IDIOT, ইডিয়ট। ইডিয়ট মানে কি? জড়বুদ্ধি, মানে কি? জড়। নির্বুধ, যার বুধ শক্তি নাই। এখানে আগুন লাগছে, আগুনের উপরে দিয়ে হাত দিয়ে দিবে। বাঘ আসছে, বাঘের মুখের সামনে দাঁড়াইয়া থাকবে। এই ধরনের ব্যক্তিকে কি বলে? নির্বুধ। ইডিয়ট। নির্বুধ অর্থাৎ বুধ শক্তি নাই, হিতাহিতি জ্ঞান নাই, ভালো মন্দ জ্ঞান নাই, তাকে কি বলে? ইডিয়ট। কোন কর্মের কি ফল হইতে পারে তার জ্ঞান নাই, তাকে কি বলে? ইডিয়ট। ইডিয়ট। সে কি করতেছে বা তা সে নিজেও জানে না, কাজের ফল বুঝে না। অর্থাৎ এক কথায়, যে ব্যক্তি কাজের ফল বুঝে না তাকে কি বলে? ইডিয়ট। ইডিয়ট। কাজের ফল বুঝে না তাকে কি বলে? হিতাহিতি জ্ঞান নাই, কোন কর্মের কি ফল, সে ইডিয়ট বলে আমরা বলতো। আচ্ছা, তাহলে লিগ্যাল ডিসেবিলিটি কখন তৈরি হবে? যদি কোনো ব্যক্তি নাবালক থাকে, পাগল থাকে, জড়বুদ্ধি থাকে। ইংরেজিতে বললে, যদি কোনো ব্যক্তি মাইনর হয়, ইনসেন্স হয়, ইডিয়ট হয়, এই ৩টি ক্ষেত্রে লিগ্যাল ডিসেবিলিটি হবে তামাদি আইনের ৬ ধারা অনুযায়ী, এবং ফলাফল কি হবে? তামাদি গণনা স্থগিত থাকিবে। এই কথাটা এইভাবে লিখে রাখতে পারো। গণনা স্থগিত থাকে। আচ্ছা, এখন যদি এই ধরনের ৩ ধরনের অযোগ্যতা সৃষ্টি হয় ৬ ধারায় লেখো, যখন এই ৩ ধরনের আইনগত অযোগ্যতার উদ্ভব হয়, তখনই তামাদি আইনের ৬ ধারা অনুযায়ী ৪টি উপধারার বিধান প্রয়োগ করিতে হয়। যখন এই ৩ ধরনের অযোগ্যতা উদ্ভব হয়, উদ্ভব হয়, তখনই তামাদি আইনের ৬ ধারায় কয়টি উপধারা রয়েছে? ৪টি উপধারা। ৬ ধারায় উপধারা কয়টি? সাবসেকশন, সেকশন, সাবসেকশন। বলছে তামাদি আইনের ৬ ধারায় ৪টি উপধারা প্রয়োগ করিতে হয়, যে কোনো একটি প্রয়োগ করিতে হয়। তাদের জন্য, এই যে আইনগত অযোগ্য লোকদের জন্য এই ৬ ধারায় কয়টি উপধারা প্রয়োগ করিতে হয়? ৪টি উপধারা প্রয়োগ করতে হয়। ৪টির যে কোনো একটি, ৪টির যে কোনো একটি প্রয়োগ করিতে হয়। যে কোনো একটি। লেখছি স্যার। এটা এটুকু কি ক্লিয়ার কনসেপ্ট হইছে যে আইনগত অযোগ্যতা হ্যাঁ স্যার। এবং তামাদির উপরে তার প্রভাব কি বুঝাইতে পেরেছি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এখন লেখো, এই যে ৪টি উপধারা, ৪টি উপধারা যথা, লেখো ৪টি ৬ ধারার ৪টি উপধারা রয়েছে যথা, যথা ৬-১, ৬ দিয়া ব্র্যাকেটে ১ লিখো। ৬-১ ধারা মোতাবেক উপরোক্ত ৩টির যে কোনো একটি দ্বারা আক্রান্ত হলে অবসান না হওয়া পর্যন্ত তামাদি মেয়াদ স্থগিত থাকিবে। কি স্যার? ৬-১ ধারায় বলেছে উপরোক্ত মানে কি? ওই যে আইনগত অযোগ্যতা কয়টি ছিল? ৩টি ছিল। তাইলে এটা লিখবো, উপরোক্ত ৩টির যে কোনো একটির দ্বারা আক্রান্ত হলে, এটুকু যে পর্যন্ত কোনো লিখো। একটি দ্বারা আক্রান্ত হলে অবসান না হওয়া পর্যন্ত আক্রান্ত হলে অবসান না হওয়া পর্যন্ত। তাহলে লেখছি স্যার। এই তোমরাই উত্তর দাও। যদি কোনো ব্যক্তি ৩ ধরনের, তোমরাই উত্তর দাও। কি স্যার? হ্যাঁ বলো, বলো, রহিমা কিছু বলতে চায়। না স্যার, সমস্যা নেই, বলছেন যদি আপনি। তোমরা এই আমরা ৬ ধারার ৪টা উপধারার ব্যাখ্যা পড়তেছি, যে যদি কোনো ব্যক্তি
এই তিনটির যে কোনো একটি দ্বারা আক্রান্ত হয় তামাদির ফলাফল কি? যে কোনো একটা আক্রান্ত হলে তো আমাদের ফলাফল স্থগিত থাকবে। কখন? যখন আক্রান্ত হইলে অবসান না হওয়া পর্যন্ত। কতক্ষণ স্থগিত থাকিবে? অবসান না অবসর না হওয়া হওয়া এর মানে কি? নাবালক সাবালক হওয়া পর্যন্ত, পাগল ভালো মানুষ হওয়া পর্যন্ত, নির্বোধ বোধ সম্পন্ন হওয়া পর্যন্ত কি থাকবে? তামাদি গণনা স্থগিত থাকিবে। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। ছয়ের এক উপধারা মোতাবেক উপরের তিনটির যে কোনো একটি দ্বারা যদি আক্রান্ত হয়, ফলাফল কি? অবসান না হওয়া পর্যন্ত তামাদি গণনা স্থগিত থাকিবে। স্থগিত। এমসিকিউ কিন্তু এর ভিতর থেকেই প্রশ্ন করবে, এইগুলা বুঝতে হয়। এমসিকিউ বলো, রিটেন বলো, প্রবলেম বলো, এইগুলার ভিতর থেকেই করবে। এই যে আমি যা আলাপ করছি। তারপরে লেখো, বুঝছি স্যার। ছয়ের দুই উপধারা মতে ছয়ের দুই উপধারা মতে দেখছি স্যার। একটি অযোগ্যতা অবসানের পূর্বে কি কি লিখেছো বলো? একটি অযোগ্যতা অপসারণের অবসানের পূর্বে আরেকটি অযোগ্যতা দ্বারা আক্রান্ত হলে, একটি অযোগ্যতার অবসানের পূর্বে আরেকটি অযোগ্যতার দ্বারা আক্রান্ত হলে সেক্ষেত্রে আরেকটি অযোগ্যতা দ্বারা আক্রান্ত হলে সেক্ষেত্রে পরের অযোগ্যতার অবসান না হওয়া পর্যন্ত পরের অযোগ্যতা অবসান না অবসান হওয়া পর্যন্ত না হওয়া পর্যন্ত তামাদি গণনা স্থগিত থাকিবে। তামাদি গণনা স্থগিত থাকিবে। দেখছি স্যার। এটার দ্বারা কি বুঝছো বলো তো দেখি, কিছু বুঝছো কিনা আমাকে বুঝিয়ে বলো। ছয়ের দুই উপধারা মতে উপরের যে তিনটি অযোগ্যতা আছে, এই অযোগ্যতাগুলো থেকে যে অযোগ্যতাগুলোর মধ্যে যে কোনো একটি অযোগ্যতা যদি অবসানের পূর্বে আরেকটি অযোগ্যতা দ্বারা আক্রান্ত হয়, তাইলে সেক্ষেত্রে পরের অযোগ্যতা অবসান না হওয়া পর্যন্ত তামাদি গণনায় স্থগিত থাকবে। এটা একটা উদাহরণ দিয়ে বলো তো দেখি, পারো কিনা। উদাহরণ স্যার। হ্যাঁ, উদাহরণ উদাহরণ তো রহিমা বলো উদাহরণ দিয়ে। যেমন স্যার প্রথমে যদি এটা থাকে, মাইনর থাকে, মাইনর থাকা অবস্থা, সে তো মাইনর থাকলে সে অযোগ্য, এবং মাইনর থাকা অবস্থায় যখন সে মাইনর থেকে সাবালক হবে তখন সে পাগল হয়ে গেল, তাহলে তার এই মাইনরিটিটা শেষ হওয়ার অবসান হওয়ার সাথে সাথে সে পাগল হয়ে গেল, অর্থাৎ একটি অযোগ্যতা শেষ হওয়ার সাথে সাথে সে আরেকটি অযোগ্যতা তাকে গ্রাস করলো আর কি। হ্যাঁ, না এটা ঠিক, নাবালক হওয়ার ঠিক আছে, নাবালক কিন্তু তোমার 18 একটু বছর পূর্ণ হওয়ার আগে হ্যাঁ বলো রহিমা বলো, ইয়ে বলো, মিষ্টু বলো। যে নাবালক সে তো এমনিতে একটি অযোগ্যতা তার আছে। তো সে নাবালকটা 18 বছরের পূর্ব 18 বছরের আগে, তো 18 বছরের আগে মানে 18 বছর পূর্ণ হওয়ার আগে সে নাবালক থেকে সে যদি পাগল হয়ে যায়, 18 বছর পূর্ণ হওয়ার আগে সে নাবালক থেকে যদি পাগল হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সে পরের অযোগ্যতা তো তার পাগল হচ্ছে তার পরের অযোগ্যতা, তো সেটা অবসান না হওয়া পর্যন্ত তামাদি গণনায় স্থগিত থাকবে। রাইট, এটা এইরকমই, রহিমার কথাও ঠিক ছিল, শুধু হবে নাবালক সাবালক হওয়ার পরে না, সে নাবালক থাকা অবস্থায় কি হয়ে গেছে, পাগল নাবালক হয়ে গেছে নাবালক থেকে বলছিলাম। সাবালক হওয়ার আগেই সে পাগল হয়ে গেছে। এখন পাগল হয়ে গেছে, পাগল থেকে আর কি হইতে পারে, সুস্থ হইতে পারে নাকি? জি স্যার। তো পাগল জি থেকে স্যার। সুস্থ না হওয়া পর্যন্ত তার যে তামাদি ছিল সেই তামাদি কি হবে? স্থগিত থাকবে। স্থগিত থাকবে। স্থগিত থাকবে, স্থগিত থাকবে। ধরো এটার আরেকটু উদাহরণ দেই, এটুকু আমরা বুঝলাম। ধরো
কোনো ব্যক্তির সম্পত্তি তার শিশু সন্তানকে দিয়ে সে মানে সে শিশু অবস্থায় কোনো ব্যক্তি মারা গেল, এখন শিশুর একটা অভিভাবক, নেক্সট ফ্রেন্ড, শিশুর অভিভাবককে কি বলে? নেক্সট ফ্রেন্ড। নেক্সট ফ্রেন্ড। তো ওই অভিভাবকের উপর নির্ভরশীল হয়ে রইল কতদিন, যতক্ষণ পর্যন্ত সে সাবালক না হবে। এইদিকে তার কোনো জমি জমা বাড়ি এগুলো আর কেউ নিয়ে নিল, দখল করে নিল, সে মামলা করতে পারবে না। কতক্ষণ পারবে না? যতক্ষণ সে নাবালক থেকে সাবালক না হবে। আবার নাবালক অবস্থায় যদি সে পাগল হইয়া যায়, পাগল থেকে সুস্থ না হওয়া পর্যন্ত সে ওই যে দখল বেদখলের বিরুদ্ধে কি করতে পারবে না? মামলা দায়ের করতে পারবে না। তো আইন বলছে যে নাবালক থাকা অবস্থায় পাগল হয়ে গেছে, পাগল সুস্থ না হওয়া পর্যন্ত তার এই যে সম্পত্তি সংক্রান্ত মামলা যেই করে থাকুক, দখল বেদখল বা নেক্সট ফ্রেন্ড যদি খেয়ে ফেলে, সবকিছুর বিরুদ্ধেই তামাদি গণনা শুরু হবে যখন সে কি হবে? সুস্থ হবে। সুস্থ হয়ে যাবে। ওই কথাটাই বলছে, একটি অবসানের পূর্বে আরেকটি আক্রান্ত হলে সেক্ষেত্রে পরেরটির অবসান না হওয়া পর্যন্ত তামাদি গণনা স্থগিত থাকিবে। এটা তামাদি আইনের 6-2 উপধারার বিধান মোতাবেক। ক্লিয়ার? হ্যাঁ স্যার। এরপরে বলছে 6-3 উপধারা মোতাবেক বাবু এখন হইলো কি, সে ছিল নাবালক থেকে পাগল হয়ে গেছিল। এখন পাগল থাকা অবস্থায়, পাগল থেকে সে সুস্থ হইতে পারে নাই, অবসানের পূর্বেই আক্রান্ত ব্যক্তি কি হইলো? মারা গেল। এখন কি হবে ফলাফল বলো? মানে সে প্রথমে আমরা সিকোয়েন্সটা বুঝবো, নাবালক ছিল, নাবালক থাকতে থাকতেই পাগল হয়ে গেল, আর পাগল থাকতে থাকতেই সে কি হয়ে গেল? মারা গেল। তার যে সহায় সম্পত্তি, এটার উপরে কি ফলাফল কি হবে? তামাদির ফলাফল কি হবে? তার প্রতিনিধি করবে, বৈধ প্রতিনিধি, লিগ্যাল রিপ্রেজেন্টেটিভের উপর বর্তাবে, হস্তান্তর হবে। ওই যে পাগল থাকতে থাকতেই সে মারা গেল, তো সে মারা গেলে কি হবে? তার বংশে আরো লোক রয়েছে নাকি? এই 6-3 ধারা মোতাবেক কি অবসানের পূর্বে আক্রান্ত ব্যক্তি মারা গেলে এইরূপ অধিকার তার বৈধ প্রতিনিধির কাছে হস্তান্তর হবে। এটুকু বোঝা গেছে 6-3 উপধারা? আরেকবার বললেন স্যার, লিখিত করে বললেন। যে অবসানের পূর্বেই আক্রান্ত ব্যক্তি মারা গেলে এইরূপ অধিকার তার বৈধ প্রতিনিধির কাছে হস্তান্তর হবে 6-3 উপধারা মোতাবেক। মানে নাবালক থেকে পাগল ছিল, পাগল অবস্থায় মারা গেল, তার সহায় সম্পত্তি ইত্যাদি কি হবে? বৈধ প্রতিনিধি, লিগ্যাল রিপ্রেজেন্টেটিভের উপর বর্তাবে। এইরূপ অধিকার তার বৈধ প্রতিনিধির উপর হস্তান্তর হবে। এই বৈধ প্রতিনিধির ইংরেজি কি? লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ। বৈধ প্রতিনিধির উপর। আচ্ছা, এখন তাহলে কি হইলো? একটা মামলা দেখো কি হইলো, নাবালক ছিল, তার কি ছিল? তামাদি গণনা স্থগিত ছিল। পাগল হইল, তামাদি গণনা কি হইল? স্থগিত হইল। পাগল থাকতে থাকতে মারা গেল, তার এই সহায় সম্পত্তির অধিকার কার উপর গেল? বলো? না, নেক্সট ফ্রেন্ড নাই, বৈধ লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ। নেক্সট ফ্রেন্ড তো তার সম্পত্তি খেয়ে ফেলছে। আচ্ছা, এরপরে তাইলে আমরা ওইভাবেই চিন্তা করব, ওই যে 3টা অযোগ্যতা অনুযায়ী বিচার করব, যে নাবালক, পাগল, জড়বুদ্ধি। এই 3টার অবসান হইতে হইতেই কি হইল? লোকটা মারা গেল। সঙ্গে সঙ্গে তার এই সহায় সম্পত্তি সংক্রান্ত বিষয়াদি তামাদি তো পরে, তার সহায় সম্পত্তি বিষয় তার বৈধ প্রতিনিধির উপর
হস্তান্তর হবে। কি হবে? হস্তান্তর হলো। হ্যাঁ, ট্রান্সফার হবে। হস্তান্তর মানে কি? ট্রান্সফার। আচ্ছা, এখন যদি হয় বৈধ প্রতিনিধিও যদি আইনগত অক্ষমতার দ্বারা আক্রান্ত হয়, এখন এই যে তার বৈধ প্রতিনিধি ছিল, সে তো পাগল থাকতে তাকে মারা গেল। এখন যার উপরে বর্তাইছে সেও কি হয়ে গেছে? হয় নাবালক, না হয় পাগল, না হয় জড়বুদ্ধি, তিনটার একটা। তখন কি হবে? যদি বৈধ প্রতিনিধিও সেম হয় তাহলে তার ওই অপারগতার অবসান হওয়া পর্যন্ত তামাদি স্থগিত থাকবে। হ্যাঁ, বলছে 6-1 এবং 2 উপবিধি প্রযোজ্য হবে। 6-4 উপধারা মোতাবেক বৈধ প্রতিনিধিও যদি আইনগত অক্ষমতায় আক্রান্ত হয়, সেক্ষেত্রে 6-1 ও 2 বিধি প্রযোজ্য হবে। অর্থাৎ কি, ওই ওই আইনগত অযোগ্যতার অবসান না হওয়া পর্যন্ত তামাদি গণনা স্থগিত থাকবে। বুঝা গেছে? স্যার আবার বলুন স্যার। লেখো 6-4 উপধারা মোতাবেক রাখছি স্যার। বৈধ ওই প্রতিনিধি যদি আইনগত অযোগ্যতা অক্ষমতায় আক্রান্ত হয়, অক্ষমতায় আক্রান্ত হয়, সেক্ষেত্রে ফলাফল কি? তামাদি গণনা স্থগিত থাকবে। স্থগিত হবে, সেক্ষেত্রে তামাদি গণনা কি হবে? স্থগিত থাকবে। কোন বিধি অনুযায়ী? 6-1, 6-2 বিধি অনুযায়ী। আচ্ছা স্যার। কোন বিধি প্রয়োগ হবে? 6-1, 6-2। আমরা 6-1 এবং 2 কি পড়েছি? একটি আক্রান্ত হইলে অবসান না হওয়া পর্যন্ত স্থগিত। একটি অবসান হওয়ার পূর্বে আরেকটি আক্রান্ত হইলে কি হবে? পরেরটি অবসান না হওয়া পর্যন্ত স্থগিত। কি স্থগিত? তামাদি গণনা স্থগিত। তো এখানে বলছে বৈধ প্রতিনিধি এসেছিল, লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ আসছিল। এখন সেও কি হয়ে গেছে? হয় সে নাবালক বৈধ প্রতিনিধি, অথবা পাগল, অথবা কি ইডিয়ট, জড়বুদ্ধি। জি স্যার। মাইনর, ইনসেন্স, ইডিয়ট, তিনটার যে কোনো একটি দ্বারা সেও আক্রান্ত। কে আক্রান্ত? বৈধ প্রতিনিধি। তো তামাদি গণনা কি হবে? স্থগিত থাকবে। কতদিন থাকবে? যতক্ষণ পর্যন্ত তার এটার তার অবসান না হয়। নাবালক হবে না। সাবালক হতে হবে, পাগল সুস্থ হইতে হবে, সুস্থ হতে হবে। জড়বুদ্ধি নির্বুধ ব্যক্তি বুধ সম্পন্ন হইতে হবে। জি স্যার। ততক্ষণ পর্যন্ত 6-4 উপধারা মোতাবেক কি? তামাদি স্থগিত থাকবে। যে এখন আমরা পড়ে এসেছিলাম যে তামাদি আইনের 3 ধারা কোন মামলার ক্ষেত্রে প্রযোজ্য, আবার প্রশ্নটা করে নিলাম। মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য। আর তামাদি আইনের 5 ধারা কি? মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য নহে। আর তামাদি আইনের 6 ধারা কি? মূল মামলা ও ডিক্রি জারির ক্ষেত্রে প্রযোজ্য। লেখো এটা। ওই দেখো 3 ধারার সঙ্গে মিল আছে কার? 3 ধারার সঙ্গে কার মিল আছে? 3 ধারার সাথে 6 ধারার মিল আছে। কি মিল আছে? 3 ধারায় বলছে কোন মামলার ক্ষেত্রে প্রযোজ্য, মূল মামলার সাথে প্রযোজ্য। আর 6 ধারায় বলছে এই যে লিগ্যাল ডিসেবিলিটির বিধান, তামাদি আইনের লিগ্যাল ডিসেবিলিটির বিধান কোন মামলার ক্ষেত্রে প্রযোজ্য? মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য ধারা কয়টি পাইলাম? 3 ধারা। 3 দেখো ধারা। মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে ধারা 3। মূল মামলার ক্ষেত্রে তামাদি আইনের কোন কোন ধারা প্রয়োগ হবে? 3 ধারা, 4 ধারা, 6 ধারা। হবে এই কথাটা তোমাদের মনে থাকবে না, এটা লিখে রাখো যে তামাদি আইনের 3 ধারা কোন মামলার ক্ষেত্রে প্রযোজ্য? মূল মামলা, আপিল, দরখাস্তের ক্ষেত্রে প্রযোজ্য। আর কোন কোন ধারা প্রযোজ্য? তামাদি আইনের 4 ধারা মূল মামলা, আপিল, দরখাস্তের ক্ষেত্রে প্রযোজ্য। আর কোন ধারা? তামাদি আইনের 6 ধারা কোথায় প্রযোজ্য? মূল মামলার দরখাস্তের জন্য আরেকটা আছে প্রযোজ্য। মূল মামলা ও এক্সিকিউশন অফ ডিক্রি, ডিক্রি জারির ক্ষেত্রে, দরখাস্তের ক্ষেত্রে প্রযোজ্য। দরখাস্তের ক্ষেত্রে প্রযোজ্য। হ্যাঁ, লিখছি স্যার। লিখছো? হ্যাঁ স্যার।
এরপরে লেখো, এই তামাদি আইনের ৬ ধারায় আইনগত অযোগ্যতা শুরু হবে মামলার কারণ উদ্ভবের সময়। এই যে লিগাল ডিসেবিলিটি স্টার্ট হবে কখন? কজ অফ অ্যাকশন যখন শুরু হবে। কজ অফ স্যার অ্যাকশন যখন শুরু হবে মামলার কারণ উদ্ভবের সময়। মামলার কারণ উদ্ভবের সময়। হ্যাঁ, মামলার স্যার কারণ আবার উদ্ভব বলেন স্যার। মানে আইনগত ৬ ধারার আইনগত অযোগ্যতার এই বিধান কখন শুরু হবে? মামলার কারণ যখন উদ্ভব হয় তখন শুরু হবে, তখনই কার্যকর হবে, তখনই প্রযোজ্য হবে। মামলার কারণ উদ্ভবের সময়। মামলার কারণ উদ্ভবের ইংরেজি হচ্ছে কজ অফ অ্যাকশন যখন শুরু হয়। কজ অ্যান্ড অ্যাকশন, কজ অফ অ্যাকশন। আইনগত অযোগ্যতা। আইনগত ক্ষমতা মামলার কারণ উদ্ভবের সময় কার্যকর। হ্যাঁ, কজ অফ অ্যাকশন যখন শুরু হবে, অর্থাৎ এর বাংলা কি, মামলার কারণ যখন উদ্ভব হবে তখন থেকেই কি আইনগত অযোগ্যতা প্রয়োগ করা যাবে। আচ্ছা, তাহলে মামলার কারণ উদ্ভবের সময় যদি আইনগত অযোগ্যতা প্রয়োগ শুরু হবে, তাহলে এখন উদ্ভবের পরে যদি হয় তাহলে কি এই ধারা প্রযোজ্য হবে? উত্তর দাও। আমরা না স্যার। বলেছিলাম লিগ্যাল ডিসেবিলিটি কখন শুরু হবে? যখন কজ অফ অ্যাকশন শুরু হয়, যখন কজ অফ অ্যাকশন শুরু হয় অর্থাৎ তখন। মামলা করার কারণ যখন উদ্ভব হয়। মারামারি লাগলেই তো মামলার কারণ হবে। জি হ্যাঁ স্যার। স্যার। তো মারামারি হয় নাই, এখানে কি লিগ্যাল ডিসেবিলিটির প্রশ্ন আসবে? না না। স্যার। ওইটাই, যে কজ অফ অ্যাকশন শুরু হইলে কি শুরু হবে? লিগ্যাল ডিসেবিলিটি প্রয়োগ করা যাবে। আর যদি স্যার কজ অফ অ্যাকশনের পরে, অর্থাৎ মামলার কারণের পরে যদি কেউ আইনগত অযোগ্যতার মুখোমুখি হয়, নাবালক হয়, পাগল হয়, জড়বুদ্ধি হয়, তখন পরে হইলে কি হবে? তামাদি গণনা ফলাফল কি স্থগিত থাকবে না। স্যার ৬-৫ কি বলছিলেন স্যার? ৬-৫ নাই, ৬-৫ নাই তো। ৬-১, স্যার ৬-২, ৬-৩, ৬-৪। আমরা ব্যাখ্যা জি করেছি স্যার। এই আইনগত অযোগ্যতা কোথায় প্রয়োগ হবে? মূল মামলা আর কোথায়? ডিক্রি জারির ক্ষেত্রে। এরপরে বলেছি মামলার কারণের উদ্ভবের সময় আইনগত অযোগ্যতা কি হবে? প্রযোজ্য হবে। কখন এই যে লিগ্যাল ডিসেবিলিটি কখন প্রযোজ্য হবে, প্রয়োগ করা যাবে? মামলার কারণ মামলার কারণ উদ্ভবের উদ্ভবের সময়। সময়। উদ্ভবের সময় মনে রাখবা, উদ্ভবের সময় আর উদ্ভবের পরে যখন অ্যাটেম্পট টু অ্যাটাকিং বা কুস্তাকুস্তির সময় হয়ে গেছে, সঙ্গে সঙ্গে কি হবে? লিগ্যাল ডিসেবিলিটি প্রয়োগ হবে, অর্থাৎ দখল বেদখল হয়ে যাচ্ছে তখন। দখল হইয়া গেছে, এরপরে তুমি পাগল হইয়া গেছো, তখন তুমি নাবালক ছিলা, তখন তুমি নির্বুঝ ছিলা, এতে তামাদি গণনা কি হবে না? স্থগিত থাকবে না। স্থগিত থাকবে না। আমরা পড়তেছি তামাদি গণনা কখন স্থগিত থাকবে, বলছে আইনগত অযোগ্যতা যদি তৈরি হয় তখন এই ৪টি উপধারার বিধান মোতাবেক তামাদি গণনা কি হবে? স্থগিত থাকবে। তো এখানে বলছে যে মামলার কারণ উদ্ভবের সময় যদি অপারগতায় আক্রান্ত হয় তাহলেই কি হবে? লিগ্যাল ডিসেবিলিটির বিধান প্রয়োগ হবে, অর্থাৎ তামাদি গণনা স্থগিত থাকবে। উদ্ভবের সময় মানে কি? কজ অফ অ্যাকশন। আচ্ছা, কজ অফ অ্যাকশন যখন শুরু হয়, কজ অফ অ্যাকশন যখন তৈরি হইলো তখনই লিগ্যাল ডিসেবিলিটির বিধানে তামাদি গণনা কি হবে? শুরু হবে। স্থগিত থাকবে। এখন স্থগিত থাকবে। কজ অফ অ্যাকশন হইয়া গেল, এরপরে কেউ পাগল হইয়া গেল, তখন কি হবে? তামাদি গণনা স্থগিত হবে না, তামাদি গণনা স্থগিত থাকবে না। স্থগিত অর্থাৎ হবে কজ না। অফ অ্যাকশন দেখিয়া, মারামারি দেখিয়া, দখল বেদখল দেখিয়া কেউ পাগল হয়ে গেছে, হয় না এরকম ঘটনা? হয় স্যার। যে দখল বেদখল বা মানুষের আচার আচরণ দেখে সে কি হয়েছে? মাথা নষ্ট হয়ে গেছে। এখন যাইয়া বললো যে আমি এইগুলা দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে, তখন আদালত বলবে না, যখন ঘটছে তখন তো তুমি পাগল হও নাই, গোটাগুটির পরে, অনেক পরে তুমি পাগল হইছো, তাহলে তোমার তামাদি গণনা কি হবে? বন্ধ থাকবে স্থগিত না, হবে না। চলমান থাকবে। এইটা এইভাবে বুঝতে হবে। এরপরের প্রশ্ন হইল
আইনগত অযোগ্যতা বা লিগ্যাল ডিসেবিলিটির বিধান কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে না? আমরা বলেছি লিগ্যাল ডিসেবিলিটি বা আইনগত অযোগ্যতা কোথায় কোন ক্ষেত্রে প্রয়োগ হবে? উত্তর দাও। মূল মোকদ্দমা আর হচ্ছে ডিক্রি জারির ক্ষেত্রে। হ্যাঁ, মূল মোকদ্দমা এবং ডিক্রি জারির ক্ষেত্রে কি প্রয়োগ করা যাবে? আইনগত অযোগ্যতার বিধান প্রয়োগ করা প্রয়োগ করা যাবে। যাবে। এই বিধানটা কি? তামাদি গণনা স্থগিত। এই বিধানটা কি? তামাদি গণনা স্থগিত। হ্যাঁ। তো এখন যদি বলি কোন ক্ষেত্রে আইনগত অযোগ্যতা প্রযোজ্য হবে না, উত্তর কি হবে? অগ্রগতি না, না, উত্তর তো একটু চিন্তা করে বলতে হবে, পড়াশোনা করো নাই তো বাসায়। ৫ ধারায় বলছে বিলম্ব মওকুফ। মূল মামলায় কি হবে? বিলম্ব মওকুফ হবে না। আর এই আইনগত অযোগ্যতা কোথায় প্রয়োগ হবে? মূল মামলায়। তাহলে আমরা লিখবো আইনগত অযোগ্যতা সম্পর্কিত ৬ ধারার বিধান। লেখো এইভাবে, আইনগত অযোগ্যতা সম্পর্কিত তামাদি আইনের ৬ ধারার বিধান আপিল, রিভিউ, রিভিশন বা আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য নহে। স্যার আবার বলেন স্যার, আইনগত অযোগ্যতার ক্ষেত্রে আইনগত অযোগ্যতা সম্পর্কিত ৬ ধারার বিধানাবলী। হুম। কি লিখেছো বলো? বিধানাবলী বিধানাবলী স্যার, হ্যাঁ, আইনগত বিধানাবলী অযোগ্যতা সম্পর্কিত ৬ ধারার বিধানাবলী আপিল, রিভিউ, রিভিশন বা আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য নহে। রি- আপিল, রিভিউ, রিভিশন বা আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য নহে। তো ওখানে তো আমি বলেছি যে ৬ ধারার বিধান মূল মামলা ও ডিক্রি জারির জন্য কি প্রযোজ্য। তাহলে কোথায় প্রযোজ্য নয়? আপিল, রিভিউ, রিভিশন আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য নহে। এই আপিল, রিভিউ, রিভিশন নয়। সংক্রান্ত ধারা কত? ৫ ধারা। কন্ডোনেশন অফ ৫ দিলে ব্র্যাকেটে লেখো ৫ ধারার ক্ষেত্রে প্রযোজ্য নহে। ৬-৫ আরে বাবা, ৬-৫ না, ৫ ধারা, মানে ৬ ধারাটা ৫ ধারায় প্রযোজ্য নহে। ওটা লিখো সহজে। ৬ ধারার বিধান কি? আইনগত অযোগ্যতা। ৬ ধারার বক্তব্য কি? আইনগত অযোগ্যতা। আইনগত অযোগ্যতার বিধান বিলম্ব মওকুফের ক্ষেত্রে প্রযোজ্য নহে। এইভাবেও প্রশ্ন লেখা যায়। আবার ৬ ধারার বিধান ৫ ধারার ৫ আপিল, ধারার রিভিউ, রিভিশন আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য নহে। এই একই কথা বিভিন্ন ভাবে প্রকাশ করতে পারে। বুঝছি স্যার, হইছে স্যার। হ্যাঁ, এখন এটা এখান থেকে প্রশ্ন আসবেই। এটা রিটেনে আসবেই, এমসিকিউতে আসবে। এটা আবার একটুখানি রিভিউ করো। যে কি লিখেছো বলো তো দেখি প্রথম থেকে। আইনগত অযোগ্যতা সম্পর্কিত ৬ ধারার বিধানাবলী ৫ ধারার আপিল, রিভিউ, রিভিশন আবেদনের ক্ষেত্রে প্রযোজ্য নহে। হুম, এটা ওই যে লাস্টে যেটা বললাম এটা প্রথমেই বলেছিলাম। আচ্ছা, এরপরে বলো। রহিমা বলো, ও যদি বলতে না পারে তুমি বলো। বুঝি না আমি স্যার। তুমি বলো কি লিখেছো, কি বুঝেছো, এটা একটু বলো, রিভিউ করো। কি বলবো সেটাই তো বুঝতেছি না। মানে কি প্রশ্ন করছেন আমি ওটা বুঝি নাই। আমি তো বুঝেতে আমি বলছি এই যে পয়েন্টটা পড়াইলাম ৬ ধারা, এটার উপরে তো পড়া শেষ। এখন তোমরা কি বুঝেছো এটা বলো। ও, ৬ ধারায় হচ্ছে আইনগত অযোগ্যতা। হ্যাঁ। তো ৬ ধারার ৬-১ আইনগত অযোগ্যতা হচ্ছে ৩টি ক্ষেত্রে। সেটা হচ্ছে মাইনর, তারপর হচ্ছে ইনসেন্স, ইডিয়ট, নাবালক, পাগল, উন্মাদ। ৬-১ হচ্ছে যদি কোনো ব্যক্তির নাবালক থাকে অথবা যদি কোনো ব্যক্তির একটি আইনগত অযোগ্যতা থাকে, সেটি অবসান না হওয়া পর্যন্ত তামাদি স্থগিত থাকবে। ৬-২ হচ্ছে যদি প্রথম অযোগ্যতাটির অবসান অযোগ্যতা
কি বলে হ্যাঁ বলো। सबका सार এটা কেটে গেছে নাকি? স্যার? হ্যাঁ বলো। হ্যাঁ, প্রথম অযোগ্যতাটির অবসান হওয়ার পূর্বে যদি আরেকটি অযোগ্যতায় আক্রান্ত হয়, তখন উক্ত অযোগ্যতার অবসান না হওয়া পর্যন্ত ৬-২ উপধারায় তামাদির মেয়াদ স্থগিত থাকবে। ৬-৩ বলছে হচ্ছে যে প্রথম দুইটি অযোগ্যতার অবসান হওয়ার পূর্বেই যদি ওই ব্যক্তিটি মারা যায়, তখন তার লিগ্যাল প্রতিনিধির উপর তার সম্পত্তির দায়ভার স্থানান্তরিত হবে। এরপরে হচ্ছে ৬-৪ বলছে হচ্ছে যদি তার লিগ্যাল যে ব্যক্তি মারা গেছে বা যিনি সম্পত্তির মালিক, তার যে বৈধ প্রতিনিধি, সেও যদি একই সমস্যা আক্রান্ত হয়, লিগ্যাল ডিসেবিলিটিতে আক্রান্ত হয়, তাহলে ৬-১ ও ২ উপধারার বিধান ওই লিগ্যাল প্রতিনিধির ক্ষেত্রেও প্রযোজ্য হবে, অর্থাৎ তামাদির মেয়াদ গণনা স্থগিত থাকবে। আর হচ্ছে ৬ ধারার বিধান ৫ ধারার ক্ষেত্রে প্রযোজ্য হবে না, অর্থাৎ ৬ ধারা হচ্ছে আইনগত অযোগ্যতা, মূল মোকদ্দমা এবং ডিক্রি জারির ক্ষেত্রে প্রযোজ্য হবে, কিন্তু এই যে রিভিউ রিভিশন আপিল রিভিউ রিভিশন অনুমতির দরখাস্ত এবং অন্যান্য দরখাস্তের ক্ষেত্রে ৬ ধারার বিধান প্রযোজ্য হবে না। হ্যাঁ, আর এই কখন এটা প্রয়োগ করা যাবে? আইনগত অযোগ্যতাটা কখন প্রয়োগ করা যাবে? মামলার প্রয়োগ কারণ করা যাবে হচ্ছে উদ্ভবের মূল মোকদ্দমা সময়। এবং ডিক্রি জারির ক্ষেত্রে। মামলার কারণ উদ্ভবের সময়ে সময় অপারগতা। আবার এটা হ্যাঁ, মামলার কারণ উদ্ভবের সময় প্রযোজ্য হবে। অপারগতায় আক্রান্ত থাকলে সেই ক্ষেত্রে এই ৬ ধারার বিধান প্রয়োগ করা যাবে। আচ্ছা, মামলার উদ্ভবের পরে যদি কেউ আক্রান্ত হয়, তখন কি ৬ ধারার বিধান প্রয়োগ করা যাবে? যাবে না স্যার। হ্যাঁ, স্যার এখন উদ্ভবের পরের সাথে সাথেই হ্যাঁ, উদ্ভবের পরে আক্রান্ত হলে আইনগত অযোগ্যতার বিধান প্রয়োগ করা যায় না। তাইলে কখন হ্যাঁ। প্রয়োগ করা যায়? উদ্ভবের সময়। এখন বলো তো, কি একটু বলো তুমি কি বুঝেছো এই ৬ ধারা, বলো। ৬ ধারায় নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ, ৬ ধারার উপরে তুমি কি বুঝেছো এটা বলো। স্যার ৬ ধারায় স্যার ৩টি অযোগ্যতা রয়েছে। ৩টি অযোগ্যতা হলো নাবালক, পাগল, উন্মাদ বা নির্বোধ বুদ্ধি নির্বোধ সম্পন্ন ব্যক্তি। স্যার ৬ এর একে বলছে যে উপরোক্ত বলতে এই ৩টি অযোগ্যতা যেকোনো একটি দ্বারা যদি ধরেন নাবালক যদি কেউ হয়, সেই নাবালক যদি তার নাবালকত্ব শেষ হওয়ার পূর্বেই আরেকটি অযোগ্যতার দ্বারা যদি সে আক্রান্ত হয়, তখন সে যদি সেই অযোগ্যতা থেকে যদি সে পুরোপুরি সুস্থ না হয়, সে সুস্থ না হওয়া পর্যন্ত তার তামাদি গণনা স্থগিত থাকবে। তারপর ৬-এর ৩ ধারায় বলছে যে মূল ৬-এর মামলার ২ ধারা বলো। ৬-এর ২ ধারা বলো। ৬-এর ২ ধারা হচ্ছে স্যার যে পূর্বের যে অযোগ্যতা রয়েছে, পূর্বের যে অযোগ্যতাটি রয়েছে তা যদি তার শেষ হওয়ার পূর্বেই যদি আরেকটি অযোগ্যতা দ্বারা তার যদি আরেকটি অযোগ্যতা দেখা দেয়, তখন সেই অযোগ্যতাটি যদি তার অবসান না হয়, সে অবসান না হওয়া পর্যন্ত তার তামাদি গণনা স্থগিত থাকবে। রাইট, এখন ৬-এর ৩ বলো। ৬-এর ৩ হচ্ছে অবসানের পূর্বেই যদি সেই ব্যক্তিটি মারা যায়, ৬-এর ৩ ধারা মোতাবেক তার অবসানের পূর্বেই আক্রান্ত ব্যক্তিটি যদি মারা যায়, তার এরূপ তার যে সম্পত্তির অধিকার তার বৈধ প্রতিনিধির উপর হস্তান্তর হবে। রাইট। ৪ ধারা
চার ধারায় বলছে প্রতিনিধি যদি আইনগত অক্ষমতায় আক্রান্ত হয়, হুম আইনগত অক্ষমতায় যদি সে আক্রান্ত হয় তাহলে তার তামাদি গণনা 6-এর 1 ও 2 বিধি অনুযায়ী স্থগিত থাকবে। অর্থাৎ মূল আমাদের মেয়াদ গণনা মূল স্থগিত থাকবে। স্থগিত থাকবে। হুম হ্যাঁ স্যার। তারপর 6 ধারার আইনগত অযোগ্যতা মামলার কারণ উদ্ভবের সময় প্রয়োগ শুরু হবে। হুম হুম। পরের কারণ উদ্ভবের সময়ের পরে স্থগিত থাকবে, কিন্তু হ্যাঁ, কারণ উদ্ভবের সময় থেকেই শুরু হবে, কার্যকর হবে। উদ্ভবের পর উম, উদ্ভবের পর উদ্ভবের পর স্থগিত আ- থাকবে। আইনগত অযোগ্যতা প্রয়োগ করা যাবে না। হ্যাঁ উদ্ভবের স্যার, সময়, আইনগত এটা এভাবে লেখো, উদ্ভবের সময় মামলার কারণ উদ্ভবের সময় এই 6 ধারার বিধান প্রয়োগ করা যাবে। উদ্ভবের মার্কেট পর 6 ধারার বিধান কি করা যাবে না, প্রয়োগ করা যাবে না। প্রয়োগ করা যাবে না। এটা পরিষ্কার যেটা ধারণা করতেছে রাখতে হবে। এই লিগ্যাল ডিসেবিলিটি প্রয়োগ হবে উদ্ভবের সময়, উদ্ভবের পরে লিগ্যাল ডিসেবিলিটির বিধান প্রয়োগ করা যায় না। যাবে। হ্যাঁ, এরপরে হলো 6 ধারার বিধান মূল মামলা ডিক্রি জারির মূল ক্ষেত্রে মামলার প্রযোজ্য। প্রয়োগ করা প্রযোজ্য। আর এই 6 ধারার বিধান 5 ধারার ক্ষেত্রে প্রযোজ্য নয়। অর্থাৎ বিলম্ব মওকুফের ক্ষেত্রে 6 ধারার বিধান প্রযোজ্য আইনগত অযোগ্যতা প্রয়োগ প্রযোজ্য করা যাবে না, আদালতে এটা করা বলা যাবে যাবে না। না যে আমি নাবালক আচ্ছা, ছিলাম, পাগল ছিলাম, নির্বুধ ছিলাম। এটা 5 ধারার বিলম্ব মওকুফের মামলায় আমরা এটা বলতে প্রয়োগ করা পারবো না। যাবে না, পারবো না। এইটাই হলো এখানকার এই বিষয়। তাহলে আইনগত অযোগ্যতা কয়টি? 3টি। তিন- আইনগত অযোগ্যতা কাকে বলে বলো তো দেখি? কোনো কাজ করতে আইনগত যোগ্যতার অভাবকেই বলা হয় আইনগত অযোগ্যতা। হ্যাঁ, এটাই মনে রাখবা। আর নাবালক বলতে আমরা কি বুঝি বলো? 18 বছর যার 18 পূর্ণ বছরের হয়নি সে কম, নাবালক। 18 বছরের 18 কম বছরের কম। বা 18 বছর পূর্ণ হয় নাই যার, আচ্ছা, তাইলে নাবালক বলতে আমরা কাকে বলবো? 18 বছরের কম বয়স্ক ব্যক্তি বা বা যার 18 বছর 18 পূর্ণ বছর হয়নি। পূর্ণ হয় নাই, নাকি? হ্যাঁ স্যার। আর পাগল বা উন্মাদ ইংরেজিতে বলে ইনসেন্স। ইংরেজিতে কি বলে? ইনসেন্স। এই ইনসেন্স বলতে আমরা কি বুঝবো বলো? পাগল হ্যাঁ বা উন্মাদ হ্যাঁ, বলো কাকে বলে? কাকে বলে বলো? যার কোনো পাগল বলতে যার হিতাহিত বুধ জ্ঞান না নেই। না, হয় নাই। রহিমা বলো পাগল কাকে বলে? পাগল তো পাগলই, পাগল। না না, ওইটার সংজ্ঞা শিকার জন্য তো যে তুমি আইনমন্ত্রী প্রশ্ন হয়েছো। বুঝে কেউ উত্তর দিতে পারে না স্যার। যে প্রশ্ন বুঝে উত্তর দিতে যে পারে না, প্রশ্ন বুঝে উত্তর দিতে পারে না তাকে কি বলে? পাগল বা পাগল। হ্যাঁ পাগল বা উন্মাদ বলে। হ্যাঁ, তারে বললা তোমার নাম কি, সে কয় ভাত খাবো, তাহলে সে কি? পাগল। পাগল। আচ্ছা, আর জড়বুদ্ধি বা নির্বুধ বা ইডিয়ট কাকে বলে বলো? যে প্রশ্নই বুঝে না, না, প্রশ্ন বুঝে, সে কি করতেছে তা সে নিজেও সে জানে না। হ্যাঁ অর্থাৎ কাজের নিজে ফলাফল বুঝে না। একটা কাজের কাজ করলো, ফলাফল কাজের কাজের ফলে কি হয়, যে কাজের ফলাফল বুঝে না তাকে কি বলে? জড়বুদ্ধি বা নির্বুধ বা ইডিয়ট। তো কাজ তো বুঝে, সে আগুনে হাত দিয়ে দিল, এটা একটা কাজ। আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে, এটা সে বুঝে না। জি স্যার, কাজের ফলাফল যে বুঝে না, সঠিক কাজের কথা। ফলাফল যে বুঝে না তাকে বলে ইডিয়ট বা নির্বুধ বা জড়বুদ্ধি, কি? জি স্যার। তাহলে এটা একটু চিন্তা করবা এই ধারাটা, কালকে আর ওকে, থ্যাংক ইউ। আর ওই যে প্র্যাকটিসে মিষ্টু আমার একটা ফোন দিও তুমি। রহিমা স্যার আচ্ছা। রহিমা একটু কথা বললো। হ্যাঁ।